ধর্মপুর গ্রামের বাসিন্দা ছিল রামধন। একদম গরিব এক কৃষক। এইবার সে গ্রামের শেঠের কাছ থেকে ঋণ নিয়ে চাষ করেছিল। আল্লাহর রহমতে আবহাওয়াও ভালো ছিল, আর বহুদিন পর প্রথমবার তার ক্ষেতে দারুণ ফসল দাঁড়িয়েছিল। পুরো পরিবারে নতুন করে এক আশার আলো জ্বলে উঠেছিল। দেখো সুনিতা, এইবার কত ভালো ফসল হয়েছে। আল্লাহ আমাদের কথা শুনেছেন। মনে হচ্ছে আর বাচ্চাদের না খেয়ে ঘুমাতে হবে না। হ্যাঁ রামধন, এইবার তোমার পরিশ্রম সার্থক হলো। যদি ফসল ঠিকঠাক কেটে ঘরে তোলা যায়, তাহলে কয়েক মাস আর চিন্তা থাকবে না। বাবা, এইবার কি আমরা স্কুলে যেতে পারবো? অবশ্যই পারবে বাবা। তোকে আমি ভালো কাপড় আর বই খাতা সবই কিনে দেব। বাবা, আমার জন্য কি আনবে বলো না বাবা। তোর জন্য আনবো পুতুল আর নতুন চুড়ি। কিন্তু বুঝি ভাগ্য এই হাসি মুখগুলোকে মেনে নিতে পারেনি। সন্ধ্যা নামতেই আকাশে কালো মেঘ জমল। প্রবল ঝড়ো হাওয়া আর বৃষ্টিতে চারদিক অন্ধকার হয়ে গেল। রামধন, তাড়াতাড়ি চলো, খেতে পানি ঢুকতে শুরু করেছে। হায় আল্লাহ, সব যেন ভেসে না যায়। দৌড়ে মাঠে পৌঁছে রামধন যে দৃশ্য দেখল, তাতে তার বুক হু হু করে উঠল। পুরো ক্ষেত পানিতে তলিয়ে গেছে। সব ফসল ডুবে নষ্ট হয়ে গেছে। এখন আর কি বাকি রইল আল্লাহ? সব কিছু শেষ হয়ে গেল। আমার সব পরিশ্রম, সব আশা ভেসে গেল। এখন বাচ্চাদের কি খাওয়াবো বলো? ঘরে তো এক মুঠো শস্য আর বাকি নেই। পরের দিন সকালে রামধন সেই শেঠ হরিরামের কাছে গেল, যার কাছ থেকে সে ঋণ নিয়েছিল। তার মনে আশা ছিল হয়তো শেঠ তাকে একটু সময় দেবে। শেঠজি, বৃষ্টিতে সব কিছু নষ্ট হয়ে গেছে, একটু সময় দিন। পরের বার ফসল হলে পুরো ঋণ শোধ করে দেব। আর কোনো সময় পাবে না রামধন। কাগজের হিসাব অনুযায়ী এখন এই জমি আমার। শেঠজি, ওটা তো আমার পৈতৃক জমি, আপনি এমন করবেন না। আমার কাগজ নিয়ে কথা, আবেগ নিয়ে নয়। এখন জমিটা আমার নামে, আর তোমরা সবাই এখনই এটা খালি করো। রামধনের জমিটাও চলে গেল, আর তার কাছে আর কিছুই রইল না। না তার কোনো জমি আছে, না টাকা, না কোনো আশ্রয়। সুনিতা, এখন এই গ্রামে আমাদের জন্য আর কিছুই নেই। চলো জঙ্গলের দিকে যাই, হয়তো ওখানে কোথাও লুকিয়ে থাকার একটা জায়গা পাওয়া যাবে। ঠিক আছে রামধন, যেমন তোমার ইচ্ছা। এভাবেই এক দরিদ্র কৃষক তার ভাঙা স্বপ্নগুলো গুছিয়ে পরিবারকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল অজানা অন্ধকারের পথে। শেঠ তাকে জমি থেকেও উচ্ছেদ করেছিল। এখন তাদের না ছিল থাকার কোনো ঠিকানা, না ছিল খাবারের কোনো ব্যবস্থা। রামধনের পরিবার আবারও একবার রাস্তায় এসে পড়েছিল। বৃষ্টি তখন থেমে গিয়েছিল, কিন্তু তাদের জীবনের দুর্দশার বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছিল না। চলো সুনিতা, এখন আর পেছনে তাকিও না। যা হয়ে গেছে তা ভেবে কোনো লাভ নেই। এখন আর ঘর নেই সুনিতা, শুধু ওই বাচ্চাগুলোর দায়িত্বটাই বাকি আছে। আমি এদের না খাইয়ে ঘুমোতে দেব না, তার জন্য আমাকে যাই করতে হোক। বাবা, এখন আমরা কোথায় যাব? বাছা, এখন আমরা একটা জায়গায় যাচ্ছি। সেখানে হয়তো জঙ্গলের ধারে কোনো বুড়ো বাবা থাকেন। শুনেছি তিনি খুব ভালো মানুষ। আমার খুব ক্ষুধা লেগেছে বাবা, আমার খাবার চাই। আর একটু এগিয়ে চলো বাবা, সেখানে পৌঁছালে কিছু ব্যবস্থা করে নেব। রামধনের পরিবার গ্রাম ছেড়ে জঙ্গলের দিকে এগিয়ে গেল। দূর থেকেই তারা একটি ভাঙা কুঁড়েঘর দেখতে পেল। কাছে গিয়ে দেখল সেখানে এক বৃদ্ধ সাধু ধুনি জ্বালিয়ে বসে আছেন। বাবা সালাম, আমরা খুব বিপদে আছি। আমাদের কাছে এখন আর কিছুই নেই। বেটা, তোমার মুখে সততার ছাপ দেখা যাচ্ছে। চাইলে তুমি এই কুঁড়ে ঘরেই থাকতে পারো। খুব বেশি কিছু নেই, কিন্তু মাথা গোজার একটা জায়গা তো হবে। আপনি ধন্য বাবা, আল্লাহ আপনাকে সুখ দিন। এভাবেই সেই ভাঙা কুঁড়ে ঘরটায় তাদের নতুন আশ্রয় হয়ে গেল। পরদিন সকালে রামধন জঙ্গলে কাঠ কাটতে বেরোলো, যাতে বাজারে বিক্রি করে কিছু টাকা পাওয়া যায়। সুনিতা, আমি জঙ্গলে যাচ্ছি, কাঠ কেটে নিয়ে আসব। তারপর সেটা বিক্রি করে বাচ্চাদের জন্য কিছু সবজি আনবো। তাড়াতাড়ি ফিরে আসবে, রান্নাও করতে হবে আর বাচ্চাদেরও কিছু খাওয়াতে হবে। ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরে আসব। রামধন সারাদিন জঙ্গলে ঘাম ঝরিয়ে কাঠ কাটতে থাকলো, আর সন্ধ্যা নামতেই সেগুলো নিয়ে বাজারের দিকে রওনা দিল। ওখানে সে খুব অল্প টাকাই পেল, তবু সে কিছু আলু, পেঁয়াজ আর সামান্য আটা কিনে নিল। এই নাও সুনিতা, কিছু খাওয়ার জিনিস এনেছি।
খুব বিশেষ কিছু নয়, কিন্তু বাচ্চাদের পেট তো ভরবে। তুমি এত কষ্ট করেছো রামধন, এবার তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি তোমার জন্য রুটি সেকে দিচ্ছি। মা, আজ কি গুড় আনমি? আজ নয় সোনা, কিন্তু আমরা কাল অবশ্যই গুড় নিয়ে আসব। রাতে সবাই শুকনো রুটির সঙ্গে সেদ্ধ সবজি খেলো, আর এই প্রথম কেউ কোনো অভিযোগ করলো না। সবার চোখে ছিল ক্লান্তি, কিন্তু সেই ক্লান্তির মাঝেই লুকিয়েছিল এক টুকরো আশা। এখন থেকে প্রতিদিন এমনই হবে। আমি পরিশ্রম করব, আর আমরা সবাই মিলে এগিয়ে যাব। আমাদের কাছে কিছুই নেই, কিন্তু আমরা একসাথে আছি, এইটাই সবচেয়ে বড় কথা। কঠিন পরিস্থিতির পাহাড় তাদের সামনে দাঁড়িয়েছিল, কিন্তু রামধন হাল ছাড়েনি। তার পথ এখনো অনেক লম্বা ছিল, কিন্তু তার সংকল্প ছিল দৃঢ়। রামধন এখন প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কাটত, আর সন্ধ্যার মধ্যে বাজারে বিক্রি করে যা পেত তা দিয়ে রেশন নিয়ে আসতো। বাচ্চাদের চোখে এখনো ক্ষুধা দেখা যেত, কিন্তু তারা আর অভিযোগ করত না। পরিবারের জন্য সংগ্রাম করাই এখন তাদের অভ্যাস হয়ে গিয়েছিল। শুনছেন, তাড়াতাড়ি ফিরে আসবেন, কাল অনেক দেরি হয়ে গিয়েছিল, আর বিটিয়া তোমাকে ছাড়াই ঘুমিয়ে পড়েছিল। হ্যাঁ সুনিতা, আমি তাড়াতাড়ি ফিরবো। আজ একটু বেশি কাঠ নিয়ে আসবো, যাতে কিছুটা বেশি টাকা পাওয়া যায়। বাবা, আজ কি গুঁড়ো আনবে? অবশ্যই বেটা, এবার তোমার জন্য গুঁড়ো আনবো, আর মায়ের জন্য একটা শাড়ির স্বপ্নও নিয়ে আসবো। আর আমার জন্য চুড়ি। তোমার জন্য সবচেয়ে সুন্দর চুড়িগুলোই আনবো বিটিয়া। আল্লাহ একটু সহায় হন, এই প্রার্থনা। রামধন হাসি মুখে জঙ্গলের দিকে রওনা দিল, কিন্তু আজ সে প্রতিদিনের চেয়ে একটু বেশি ভেতরে ঢুকে পড়ল। সে ভাবছিল যত বেশি কাঠ পাগে ততই ভালো। আজ বেশি কাঠ দরকার। বেশি কাঠ মানে বেশি টাকা, বেশি টাকা মানে সবার মুখে হাসি। জঙ্গলের গভীরে সে এতটাই এগিয়ে গেল যে বুঝতেই পারল না সে কোথায় পৌঁছে গেছে। দূর দূরান্ত পর্যন্ত শুধু জঙ্গলই জঙ্গল, কোথাও কোনো পথ দেখা যাচ্ছিল না, না কোনো আওয়াজ, না কোনো চিহ্ন। আরে, এটে কোন জায়গা? এটে তো রোজকার পথ নয়, মনে হচ্ছে ভুল দিকেই চলে এসেছি। সে এদিক ওদিক তাকাতে লাগলো, কিন্তু কোনো দিক নির্দেশই বুঝে উঠতে পারছিল না। আকাশে মেঘ জমে উঠছিল, আর হালকা বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। হে আল্লাহ, এখন আমি কি করব? যেদিক দিয়ে এসেছিলাম সেটাও ভুলে গেছি। এখন আর কোনো পথই মাথায় আসছে না। ওদিকে ঝুপড়ির ভেতরে সুনিতা বারবার জঙ্গলের দিকে তাকাচ্ছিল। সূর্য ডুবে গেছে, কিন্তু রামধন এখনো ফেরেনি। আজ অনেক দেরি হয়ে গেছে। এত দেরি তো ও কোনোদিন করে না, আজ এত দেরি কেন হলো? মা, বাবার কোনো বিপদ হলো নাকি? এমন কথা বলিস না মা, ওরা ঠিকই থাকবে। হয়তো আজ একটু বেশি দূরে চলে গেছে। আমার খুব ভয় লাগছে মা। এদিকে রামধন ক্লান্ত হয়ে একটি পাথরের ওপর বসে পড়ল। তার চোখ ভিজে উঠল, কিন্তু তারপর সে নিজেকে সামলে নিয়ে আবার এগিয়ে চলল। ঠিক তখনই সে একটি ছোট্ট আলো দেখতে পেল। ওটা কি? সেখানে কি কোনো ঘর আছে, নাকি কেউ আগুন জ্বালিয়েছে? চল একবার দেখে আসি। সে সেই আলোর দিকেই এগোতে লাগলো, এবং সেখানে গিয়ে একটি অদ্ভুত গুহা দেখতে পেল, যার ভেতর থেকে হলদেটে আলো বেরোচ্ছিল। সে একটু ভয় পেল, কিন্তু তবুও গুহার ভেতরে ঢুকে পড়ল। এটা কেমন জায়গা? সবকিছু একেবারে নিস্তব্ধ, কিন্তু এখানে এত আলো কেন? গুহার ভেতরে একটু এগোতেই তার সামনে এক সম্পূর্ণ আলাদা জগৎ খুলে গেল। দেখতে একেবারে একটা গ্রামের মতো, কিন্তু সেখানে কোনো মানুষ নেই। পুরো গ্রামটা যেন সোনার মতো ঝকঝক করছে। এ তো স্বপ্নের মতো লাগছে, কিন্তু আমি তো জেগেই আছি। তাহলে এটা কি? হঠাৎ দুজন সৈনিক এসে রামধনকে বলল, তুমি কে, আর এখানে কিভাবে এলে? আমার নাম রামধন, আমি একজন গরিব কৃষক। পথ হারিয়ে এখানে চলে এসেছি। রাজা তোমার সঙ্গে দেখা করতে চান, চলো আমাদের সঙ্গে। রামধন ভয়ে ভয়ে তাদের সঙ্গে মহলের দিকে এগিয়ে চলল। সে বুঝতেই পারছিল না এখন তার সঙ্গে কি হতে চলেছে। ভয় আর বিস্ময়ের মাঝেই রামধন সামনে এগোচ্ছিল। সোনার মতো ঝলমলে সেই গ্রামে একটিও মানুষ চোখে পড়ছিল না, কিন্তু জায়গাটা যেন স্বপ্নের মতো লাগছিল। আমি কি কোনো স্বপ্ন দেখছি? সবকিছু এত উজ্জ্বল কেন? আর এরা কারা? সিপাহীরা তাকে মহলের প্রধান ফটক পর্যন্ত নিয়ে গেল। ঠিক তখনই ভেতর থেকে এক গম্ভীর ও শক্ত কণ্ঠস্বর ভেসে এলো। ওকে ভেতরে নিয়ে এসো। রামধন ভেতরে ঢুকতেই দেখল সামনে এক উঁচু সিংহাসনে এক বৃদ্ধ রাজা বসে আছেন। তার মুখে ছিল তেজ, আর চোখে ছিল গভীর করুণা। রাজা বললেন, বলো তো, তুমি কে আর এখানে কিভাবে এলে? মহারাজ,
আমার নাম রামধন। আমি একজন গরিব কৃষক। বৃষ্টিতে আমার সব ফসল ভেসে গেছে। মহাজন আমার জমি কেড়ে নিয়েছে। এখন আমি জঙ্গল থেকে কাঠ কেটে এনে আমার সন্তানদের পেট চালাই। আজ পথ হারিয়ে এই গুহাটার সন্ধান পাই। তোমার কথায় সত্যতা আছে রামধন। তোমার সংগ্রাম তোমার চোখেই স্পষ্ট। মহারাজ, আমরা তো শুধু দুমুঠো রুটির জন্যই পরিশ্রম করি। আমাদের মতো গরিবদের কোনো আশ্রয়ই থাকে না। তোমাদের মতো মানুষরাই আসল রাজা রামধন, যারা কোনো অভিযোগ না করে নিজের পরিবারকে বাঁচানোর জন্য লড়াই করে। রাজা পাশে দাঁড়ানো এক সিপাহীকে ইশারা করলেন। সিপাহী একটি ছোট্ট তিজোরি নিয়ে এলো। রাজা বললেন, রামধন, এই নাও কিছু সোনার মুদ্রা। এগুলো নিজের কাছে রাখো, বাড়ি ফিরে যাও। তোমার সন্তানদের জন্য খাবার আর কাপড় কিনো, আর নতুন করে জীবন শুরু করো। মহারাজ, আমি এটা নিতে পারি না। আমরা গরিব কিন্তু পরিশ্রমী। এই পুরস্কারটা সেই পরিশ্রমেরই ফল। তোমার মতো সৎ মানুষকে যদি না দিই তাহলে কাকে দেব? রামধনের চোখে পানি চলে এলো। সে নত হয়ে রাজার পায়ে পড়ল। মহারাজ, আপনি তো যেন আমার জীবনটাই বদলে দিলেন। এখন আর আমার সন্তানদের না খেয়ে থাকতে হবে না। যাও রামধন, তবে মনে রেখো, এই গ্রামটা কেবল তারাই দেখতে পায় যারা সত্যিকারের মন দিয়ে পরিশ্রম করে এবং নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে যায়। পরের সকালে রামধন এই মুদ্রাগুলো নিয়ে বাজারে গেল। সেখান থেকে সে অনেক চাল ডাল কিনলো, শিশুদের জন্য নতুন জামা কাপড় কিনলো, আর সুনিতার জন্য কিনলো একটি রঙিন শাড়ি। আজ মনে বড় শান্তি পেলাম সুনিতা। বাচ্চাদের মুখে যে হাসি দেখলাম তাতে সব কষ্ট ভুলে গেলাম। এখন মনে হচ্ছে সত্যিই আমাদের ভাগ্য বদলে গেছে, কিন্তু এই টাকাগুলো দিয়ে ঋণ শোধ করাও জরুরি। সেই দিনই রামধন সোজা গেল শেঠ হরিরামের বাড়িতে। তার হাতে ছিল মুদ্রায় ভরা থলি। শেঠজি, এই নিন আপনার ঋণ। পুরোটা শোধ করে দিচ্ছি। এক একটা মুদ্রা কঠোর পরিশ্রমে অর্জন করেছি। রামধন, এসব কিভাবে হলো? হঠাৎ করে তুই এত ধনী হয়ে গেলি কিভাবে? কোথাও চুরি করিসনি তো? শেঠজি, আমি গরিব হতে পারি কিন্তু চোর নয়। পরিশ্রম করেছি আর ঈশ্বরের কৃপায় এসব পেয়েছি। এই সব গল্প আমাকে শোনাস না। যদি ঋণ শোধ করতেই হতো তাহলে আগে করিসনি কেন? এখন তো শোধ করে দিলাম শেঠজি। আর এখন দয়া করে আমার জমির কাগজগুলো ফিরিয়ে দিন। শেঠের মনে সন্দেহ ছিল, কিন্তু চোখের সামনে সোনার মুদ্রা দেখে সে চুপ করে গেল। জমির কাগজগুলো ফিরে এলো আর রামধন সেখান থেকে চলে গেল। বাবা, এখন কি আমরা আবার সেই জমিতেই কাজ করব? হ্যাঁ বাবা, এখন এই জমি আমাদের। এখন আমরা সেখানে পরিশ্রম করব। কিন্তু আমার আরেকটা স্বপ্নও আছে। কি স্বপ্ন বাবা? আমি শুধু চাষাবাদেই থেমে থাকবো না, কাঠ বিক্রির একটা ছোট ব্যবসাও শুরু করব। জঙ্গল থেকে কাঠ এনে গ্রামে বিক্রি করব। দুদিনের মধ্যেই রামধন কাঠ বিক্রির জন্য একটা ঠেলা বানিয়ে নিল। এখন সে প্রতিদিন সকালে জঙ্গলে যেত আর সন্ধ্যায় বাজারে কাঠ বিক্রি করে বাড়ি ফিরত। ধীরে ধীরে তার কাছে টাকাও বাড়তে লাগলো, আর গ্রামের লোকজনও তাকে সম্মানের চোখে দেখতে শুরু করলো। দেখো, রামধন এখন বেশ ধনী হয়ে গেছে। মনে হয় তার উপর ভগবানের বিশেষ কৃপা হয়েছে। কিন্তু শেঠ হরিরামের শান্তি হলো না। সে রোজ ভাবতে লাগলো, হঠাৎ করে রামধনের কাছে এত টাকা এলো কোথা থেকে। শেষ পর্যন্ত সে ঠিক করলো, এই রহস্যের সন্ধান না পাওয়া পর্যন্ত সে থামবে না। রামধন, এবার আমি আর চুপ করে থাকবো না। আমাকেও দেখতে হবে এই টাকা কোথা থেকে এলো। নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য আছে। একদিন রামধন আবার কাঠ আনতে জঙ্গলে গেল। সে সেই পথেই হাঁটতে লাগলো যেদিক দিয়ে গুহার দিকে যাওয়া যায়, কিন্তু তার পেছন পেছন শেঠও লুকিয়ে লুকিয়ে আসতে লাগলো। আজ আবারও আমি সেই পথ দিয়ে যাব। রাজাজিকে তো ধন্যবাদ জানাতেই হবে। তাহলে এই সেই রাস্তা, তুই এখান দিয়েই গিয়েছিলি। এবার আমি তোকে অনুসরণ করবই। দেখি কি খেলা চলছে। আর একটু এগোলেই গুহাটা থাকার কথা। কিন্তু গুহা কোথায়? কেন কিছুই দেখা যাচ্ছে না? মনে হচ্ছে সবকিছুই কোনো রহস্যের আড়ালে লুকিয়ে আছে। ওই তো আমার গুহা। এই সেই জায়গা যেখানে আমার ভাগ্য বদলে গিয়েছিল। ও, তাহলে তুই এখানেই এসেছিলি। এবার আমিও ঢুকবো, আর যত সোনা পাওয়া যাবে সব আমার হবে। হে আল্লাহ, আর একবার যদি সেই রাজার সঙ্গে দেখা হয়ে যায়। এবার আর তোর আল্লাহ নয়, চলবে আমার বুদ্ধি। আমি চুপচাপ দেখব, দেখি তুই কি করিস। রাজাজি, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি আবার এসেছি। এই কাকে কথা বলছে? ভেতরে কি কেউ আছে? কে তুমি? আমি রামধন, রাজাজির সঙ্গে দেখা করতে এসেছি। এই আওয়াজটা কোথা থেকে এলো? ভেতরে কি সত্যিই কেউ আছে? ভেতরে আসুন, রাজাজি আপনারই অপেক্ষা করছেন। হ্যাঁ,
এরা তো ওকে আগেই চেনে, নিশ্চয়ই এর পেছনে বড় কোনো রহস্য আছে। আমি রাজাজির কাছে খুবই কৃতজ্ঞ। তিনি আমার জীবনকে আলোর পথ দেখিয়েছেন। এতক্ষণ অনেক কিছু দেখে ফেলেছি, এবার আমার পালা। সেঠ ধীরে ধীরে গুহার দিকে এগিয়ে গেল। যেই সে ভিতরে ঢুকতে যাচ্ছিল, তীব্র আলো ঝলকে উঠল আর চারপাশ অন্ধকারে ঢেকে গেল। থামো, তুমি কি? আমি শেঠ হরিরাম। আমিও রাজাজির সঙ্গে দেখা করতে চাই। তোমার ভেতরে লোভের গন্ধ আছে। রাজা এমন লোকদের সঙ্গে দেখা করেন না। আমি জানি রামধন কিভাবে এসব পেয়েছে। তার সততাই তাকে এই সব কিছু দিয়েছে, আর তোমার লোভ তোমাকে এখান থেকে দূরে নিয়ে যাবে। না, আমি যা সে পেয়েছে সেটাই চাই। তুমি গরিবদের জমি কেড়ে নিয়েছো, আর এখন তার ভাগ্যও কেড়ে নিতে চাও। এই জায়গা তোমার জন্য নয়। রাজার আদেশে তোমাকে বন্দী করা হচ্ছে। না, এটা অন্যায়। আমি তো কিছুই করিনি। তোমার শাস্তি তোমার কর্মই ঠিক করে দিয়েছে। সৈন্যরা শেঠকে ধরে অন্ধকারের মধ্যে নিয়ে গেল আর গুহা আবার নিস্তব্ধ হয়ে গেল। রাজাজি, আপনি ন্যায় বিচার করেছেন। ও মানুষ অন্যদের ভাগ্য চুরি করত, আর তুমি অন্যদের জন্য পরিশ্রম করো। যাও রামধন, এখন থেকে তুমি তোমার জীবনে সব সময় নিরাপদ থাকবে। ধন্যবাদ রাজাজি। আমি কখনোই আপনার বিশ্বাস ভাঙব না। রামধন গুহা থেকে বেরিয়ে এলো। তার মুখে ছিল তৃপ্তির হাসি, কিন্তু মনে একটি প্রশ্নও ঘুরছিল। এই রহস্য কি কখনো অন্য কাউকেও দেখা দেবে, নাকি শুধু তাদেরই যাদের হৃদয় সত্যিকারের পবিত্র? এখন রামধনের কাছে সবকিছু ছিল, তবুও সে আগের মতোই সাদাসিধে জীবনযাপন করলো। আজ সবকিছু স্পষ্ট হয়ে গেল। শেঠের লোভই তার সর্বনাশ ডেকে এনেছে, আর সততাই আমার শক্তি। আজ তুমি একটু তাড়াতাড়ি ফিরে এলে জি, সব ঠিক তো? সব ঠিক আছে সুনিতা, এখন আর কোনো ভয় নেই। রাজাজি সব দেখেছেন আর ন্যায় বিচারও করেছেন। বাবা, শেঠ এখন কোথায় গেল? যেখানে এমন লোকদের যাওয়া উচিত সেখানেই গেছে বাবা। এখন আপনি কি করার কথা ভাবছেন? এখন গ্রামেই একটা ছোট ব্যবসা শুরু করব। কাঠ আর কয়লার একটা গোডাউন খুলবো, আর গ্রামের লোকজনকেও কাজ দেব। পরের দিন থেকেই রামধন একটা ছোট দোকান ভাড়া নিল। জঙ্গল থেকে কিছু কাঠ এনে সেখানে বিক্রি শুরু করলো। লোকজন ভালো মাল পেতে লাগলো, আর রামধনও তার পরিশ্রমের সম্মান পেতে শুরু করলো। রামধন ভাই, তোমার মাল তো খুব ভালো। এখন আর আমাদের বাইরে যেতে হয় না। দামও ঠিকঠাক রাখো। মন দিয়ে ব্যবসা করো। আমরা তো সবারই ভাই। যখন আমরা না খেয়েছিলাম তখনও গ্রাম আমাদের পাশে ছিল। এখন আমরা যদি সামান্য কিছু করতে পারি, তাতেই আমাদের সার্থকতা। এখন গ্রামে সবাই রামধনকে সম্মানের চোখে দেখতে লাগলো। যে একসময় সবার নিচে ছিল, আজ সে সবার উপরে বসে, তবুও মাটির সঙ্গেই যুক্ত রইল। তুমি সত্যিই সবকিছু সামলে নিয়েছো রামধন। আমি তোমার জন্য খুব খুশি। না সুনিতা, ভগবান আমাদের ওপর ভরসা রেখেছিলেন, আর আমরা সেই ভরসার মান রেখেছি। বাইরে কেউ আছে নাকি? দেখি, এই সময় কে আসতে পারে? রামধনজি, আপনি কি? জি, কে ভাই? আমি রাজাজির দূত। তিনি আপনার জন্য একটি বার্তা পাঠিয়েছেন। রাজাজির বার্তা আমার জন্যে? হ্যাঁ, তিনি আপনাকে ডেকেছেন। আপনার সঙ্গে তার কিছু বিশেষ কথা আছে। কেন ডাকা হয়েছে? কি ব্যাপার হয়েছে? সব ঠিক তো? আমাকে শুধু এটাই বলা হয়েছে, রামধনকে এখনই নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমি সকালে রওনা দেব। না, আপনাকে এখনই যেতে হবে। আমি সঙ্গে আছি, পথ নিরাপদ। ঠিক আছে, বাচ্চাদের খেয়াল রেখো সুনিতা। রামধন কোনো প্রশ্ন না করেই দূতের সঙ্গে রওনা হলো। রাতের অন্ধকারে তার চলার গতি ধীর ছিল, কিন্তু মনে ছিল অটুট বিশ্বাস। রাজাজি অপেক্ষা করছেন, ভেতরে আসুন। রাতে ডেকেছেন মানে নিশ্চয়ই কোনো জরুরি কথা আছে। এসো রামধন, বসো। সালাম মহারাজ, আপনি আমাকে স্মরণ করেছেন? রামধন, আমি অনেক দিন ধরেই তোমাকে লক্ষ্য করছি। তুমি যেভাবে নিজের জীবনকে আবার দাঁড় করিয়েছো, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। মহারাজ, যেদিন আপনি আমাকে সাহায্য করেছিলেন সেদিনই আমার ভাগ্য বদলে গিয়েছিল। আমার আর বেশি বয়স বাকি নেই, আর আমাদের কোনো উত্তরাধিকারীও নেই। আমরা চাই তুমি আমাদের উত্তরাধিকারী হও। আমি রাজসিংহাসনে বসবো? এটা কিভাবে সম্ভব? আমরা তোমার আচরণ, সততা আর পরিশ্রম ভালোভাবে পরীক্ষা করেছি।
আর এই গুণগুলি একজন সত্যিকারের রাজার মধ্যে থাকা উচিত। মহারাজ, আমাকে ভাবার জন্য একটু সময় দেন। তোমাকে কাল সকাল পর্যন্ত সময় দেওয়া হলো, ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে। রামধন মহল থেকে বেরিয়ে এলো। তার মনে প্রশ্নের ঢেউ উঠছিল, কিন্তু তার সঙ্গে সঙ্গে জন্ম নিচ্ছিল এক নতুন আশাও। রামধন, কি সিদ্ধান্ত নিলে তুমি? মহারাজ, আমি সারা রাত ভেবেছি এই সিংহাসন শুধু সম্মানের নয়, এটা এক বিশাল দায়িত্ব। আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি এমন কিছু হবে, কিন্তু আপনি যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে আমি এই দায়িত্ব গ্রহণ করছি। তোমার এই উত্তরই প্রমাণ করে তুমি এর জন্য সম্পূর্ণ যোগ্য। আমি কথা দিচ্ছি, আমি সবসময় গরিবদের পাশে দাঁড়াবো, কারো সঙ্গে কোনো অন্যায় হতে দেব না। রামধন, এটা কি সত্যিই কোনো স্বপ্ন? না সুনিতা, এটা ভগবানের ইচ্ছা। এখন আমরা আর না খেয়ে ঘুমাবো না, বরং অন্যদের ক্ষুধা দূর করার দায়িত্ব নেব। এখন আমি রাজার ছেলে। না বাবা, তুমি জনগণের সেবকের ছেলে। আমরা রাজা হয়ে নয়, সেবক হয়ে বাঁচব। ধর্মপুর গ্রামের সেই গরিব কৃষক যে একদিন বৃষ্টিতে সবকিছু হারিয়েছিল, আজ নিজের সংগ্রামের জোরে রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছেছে। যে রাজা নিজে কাঠ কেটে সন্তানদের মানুষ করেছে, সেই রাজাই সত্যিকারের জনগণের রাজা। রামধন না তো ধন সম্পদকে অহংকার হতে দিয়েছে, না গরিবীকে লজ্জা বানিয়েছে। সে প্রতিটি পরিস্থিতিকে গ্রহণ করেছে আর পরিশ্রম দিয়েই নিজের ভাগ্য লিখে নিয়েছে।